নমস্কার। আজকে ৭৫তম সাধারণতন্ত্র দিবস, ২৬শে জানুয়ারি ২০২৪ সাল। আমি আমার শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় নীতিশ বিশ্বাস মহাশয়, ওনার কাছে আসছি সকালবেলায়। দাদার কাছে জানতে চাইবো যে দাদা, আপনার জীবনের যে অভিজ্ঞতা হয়েছে, বিরাট কর্মজীবন, এই কর্মজীবনের যে অভিজ্ঞতা সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে, আমার শ্রোতাদেরকে যদি জানান, তাহলে আমি এবং আমার শ্রোতারাও বেশ কিছু উপকৃত হবে। যদি আপনি আপনার জীবন সম্পর্কে কিছু জানান, ভালো লাগবে। মানে জীবন তো পিতামাতার ছাড়া হয় না। ফলে আমার পিতার নাম নগেন্দ্রনাথ বিশ্বাস, আমার মায়ের নাম হরিদাসী বিশ্বাস। তারা পূর্ব বাংলার ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার মুকসুদপুর থানার মাঝিগাতি গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই দুজনই প্রয়াত হয়েছেন এবং আমি তাদের চতুর্থ সন্তান। আমার বড়দা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সংস্কৃতে ছিলেন। আমার মেজদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন, তিনি বাকশিল্পাচার্য আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আমার নদা মানে থার্ড ব্রাদার, তিনি ব্যাংকে কাজ করতেন এবং তার থেকে অবসর নিয়েছেন। তার মেয়ে বড় ডাক্তার। তারাও, আমার বড়দারও ছেলেরা সবাই অধ্যাপক, ডাক্তার ইত্যাদি। আমার মেজদার ছেলে একজন ফিল্ম ডাইরেক্টর, একজন বিদেশে চাকরি করে, আরেকজনও অধ্যাপনা করত একটি ফ্যাশন ডিজাইনের কলেজে, বাংলাদেশে আছে তারা। আর আমার সন্তান দুটি, একটি হচ্ছে ব্যাংকে চাকরি করে, আর একজন প্রাইভেট কনসার্ন উইপ্রোতে চাকরি করে। আর আমার স্ত্রী, তিনি ছিলেন সেন্ট্রাল স্কুলের শিক্ষিকা ম্যাথমেটিক্সের, এবং তার সগৌরবে তার যে কর্মজীবন তাও তিনি সমাপ্ত করেছেন। আর আমার ছোট ভাই, সে অকাল প্রয়াত, দুটি ভাই। আমার মেজদা মারা গেছেন। আমার ছোট ভাই, তিনি হচ্ছেন কবি মুকুলের বিশ্বাস, আমাদের ভিতরে সবচেয়ে ভালো কবি, এবং পশ্চিমবঙ্গ সরকারের অফিসার ছিলেন ইনফরমেশন ডিপার্টমেন্টের। তার অনেক কাব্যগ্রন্থ আছে। তার ছেলে একটি ব্যাঙ্গালোরে চাকরি করে আইটি সেক্টরে, আর একটি ব্যবসা বাণিজ্য করে, সেও ভালো কাজকর্ম করে, সামাজিক কাজ করে। তার স্ত্রীও ব্যাংকে কাজ করতেন। আর আমার ছোট ভাই, তার ছেলে গ্রামে চাকরি করে, গ্রামেই থাকে, আর তার মেয়েও MA পাস, তারাও ভালো বিয়ে টিয়ে ভালো হয়েছে মোটামুটি। সেই দিক থেকে আমাদের পারিবারিক জীবনটা, আমার বাবা মায়ের কষ্টের দ্বারা অর্জিত যে জীবন, সেই জীবনটা অনেক বেশি, অনেক একটা সাফল্য, তাদের স্বপ্ন সফল হয়েছে। আমি যখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তখন গ্রামের স্কুলেই পড়েছি, যে গ্রামের স্কুলে আমার বাবাও পড়েছেন, এবং বাবার যিনি টিচার ছিলেন তিনি আমারও টিচার। আবার বাবা ওই স্কুলে শিক্ষকতাও করতেন, এবং আমাদের গ্রাম মাঝিগাতি গ্রামের যে স্কুল, সেটাই আমার জীবনের প্রথম যে শিক্ষা শুরু তা। সেখান থেকে আমি যখন পড়াশোনা করি, তার একটি দুটি কথা আমার বলা দরকার। সেটা হচ্ছে এই, আমার দাদারা যেমন ভালো ছাত্র, আমি অত ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমি খুব স্টুডিয়াস বলে যাকে, আমি খুব পড়াশোনা করতাম সারাক্ষণ। আমাকে গ্রামের লোকেরা বলতো, ওই ছেলেটা তো ওই যে খড়ম পাই দিয়ে পড়ে, অর্থাৎ সারাক্ষণ গ্রামে খড়ম পাই দিতাম আমরা, আর তাই পড়ে সারাক্ষণ পড়াশোনা করতাম। তাই খেলাধুলাটা তেমন করতাম না, অল্প অল্প, আমার শরীর ভালো ছিল না ছোটকাল থেকে। সেই দিক থেকে আমার একটা জেদ ছিল যে আমি তখন বৃত্তি পাওয়াটাই একটা ছোট ছেলেদের স্বপ্ন, যার জন্য আমি স্কুল কামাই করতাম না। একবার আমার মামা বাড়িতে গিয়েছি, সেখান থেকে মা আরও দুদিন থেকে আসবে, যে ছুটির দিন ছিল তা ছাড়া, কিন্তু আমি থাকবো না, আমি চলে আসবো, এই বলে আমি একা একা দৌড়ে চলে এসেছি। আমাদের একটা খাল আছে, কুমোরিয়া খাল, সেই খাল পেরিয়ে আমি চলে আসবো। তখন আমাকে আমার মামাতো দাদা বিষ্ণুদা দৌড়ে এসে ধরলো, ধরে নিয়ে তারপরে আমার পেছনে পেছনে আমার মাটা সবাই বাড়িতে চলে এলো, কারণ আমি স্কুল কামাই করবো না। একদমই থেকে আমার এই যেটা মানে প্রায় ব্রতের মতন ছোটকাল থেকে, সেইটা আমি স্কুল কামাই করিনি। এবং আমি সকালবেলা টিউশনে যেতাম, তারপরে স্কুলে যেতাম, তারপরে পড়াশোনা, তারপরে আমার পড়াশোনা করার পরে আমাদের ছোট্ট ঘর, সেই ঘরে আমি
আমার দাদা মেজদা নরেন যখন বাড়ি থাকতো আমি পড়ে ঘুমোতে যেতাম, দাদা পড়তে বসতো সেই টেবিলে। অর্থাৎ আমাদের বাড়িটা, আর আমার মা কিন্তু বসে থাকতো, আমরা পড়াশোনা করছি সেই সময়। আর আমার বাবা তো শাখা বিক্রি করতেন, মাস্টারি করতেন, কৃষিকাজ ছিল কিছু, সব জড়িয়ে দরিদ্র সংসার যেমন করে গড়ে তোলে। এটা আমাদের একার কাহিনী না, আমাদের ওই অঞ্চলের প্রায় প্রত্যেকটা পরিবারই কষ্ট করে ওঠা, জল কাদা। আর এখানে আমার বলা উচিত, আমাদের মা বাবার ভিতরে যে শিক্ষার আগুন তার বুকে, সেটা জ্বেলেছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। আমি সেই অর্থে ধার্মিক না, আমি ঈশ্বরেও বিশ্বাস করি না, কিন্তু আমি হরিচাঁদ গুরুচাঁদে বিশ্বাস করি। এমনকি সুখ গোসাই তারা যেসব কাজ আমাদের ওই এলাকায় করেছে, জাতির উন্নয়নের জন্য, জাতি মানে গ্রামীণ যে গরিব পড়ে থাকা নিম্ন বর্গের নিম্ন বর্ণের মানুষ, তাদের জন্য অবহেলিত মানুষ, আজ তারা করেছে, তারা জীবন উৎসর্গ করেছে তাদের আধ্যাত্মিকভাবে, শিক্ষাগতভাবে, কর্মগতভাবে। আমার বাবাকে যে এই শাখার ব্যবসা করতে হবে তাও গুরুচাঁদ ঠাকুর প্রায় বলে দিয়েছিল। এবং এই যে এক একজনকে, এমনকি হাড়ির ব্যবসা, এর ব্যবসা, ওর ব্যবসা, নানা জনকে নানা কথা তারা বলতেন, এই কাজ করো। এবং এই ব্যবসা ছাড়া, যেহেতু আমাদের জমি নেই, আমরা জমিদার না, আমাদের লোকদের মুক্তি নেই, এটা হরিচাঁদ ক্ষুদ্র ব্যবসায়ী একমাত্র মুক্তির পথ, সেইটা তারা বুঝেছিলেন। অনেকে বলে যে গুরুচাঁদ ঠাকুর টাকা ধার দিত, সুদ নিত, হতে পারে, এবং আমি মনে করি সেটা একটা মহৎ কাজ। এই এখনকার যে সুদ খোদা তা না, একটা লোককে সুদ টাকা দিয়ে যদি না নেয় সে তো আলসে হয়ে যাবে, মানে মাইক্রোফিন্যান্স, সে যদি না নেয় তাহলে তো আলসে হয়ে যাবে। এবং এই কাজটা গুরুচাঁদ ঠাকুর করেছিলেন। এবং আমার বাংলাদেশে ইউনুস সাহেব আধুনিক যুগে করলেন, সেটা আজ থেকে নাম করলো, চন্দ্রশেখরও করেছে। এবং এই স্মল স্কেল ফিনান্স না দিলে তারা উঠবে কেমন করে? আর ভিক্ষে দিয়ে হয় না, তাই তো, তাকে ধার দিতে হবে, সুদ নিতে হবে, এবং এটা নেওয়া উচিত। ব্যাংক তো সুদ নেবে না কেন? এটা একটা মানে আমার মতে অনেস্ট পদ্ধতি। কিন্তু তার থেকে বড় তারা বলতো, তুই যদি শিক্ষিত না হোস, খাস বা না খাস, ছেলে মেয়ে পড়াস, এই যে কথা, এই বুকে আগুন। এবং আমাদের বাড়িতে, আমার মামা বাড়িতে বিশেষ করে ক্ষীরোদ গোসাই বলে একজন ছিলেন, ক্ষীরোদ মাস্টারমশাই, আমার মার শিক্ষক, তিনি ওই হরিচন্দ্রের ভক্ত ছিলেন, খুবই পবিত্র। মানে আমার এখনও তার মানে পড়লেই, চোখে পড়লে আমার মাথা নত হয়, প্রণাম করতে হয়। ওই বাড়িতে আমরা দেখেছি উনি মাঝে মাঝে আসতেন এবং আমার মাকে পড়াতেন, বা আমার মাসিমাকেও একটু পড়িয়েছেন। আমার মা 4 পর্যন্ত পড়া। আমার বাবা তো স্কুলের শিক্ষক হয়েছিলেন ওই ওরাকান্দি মিডা স্কুলের ওখান থেকে, কুমারে স্কুল, তারপরে মিডা স্কুলে জিটি পড়েছিলেন ওখান থেকে, গুরু ট্রেনিং। আর আমাদের তো ওখানে বর্ণ হিন্দুরা, তো উলপুর স্কুলে তো আমাদের নিম্নবর্ণের ছেলেদের পড়াশোনার ভীষণ বাধা ব্রাহ্মণদের। এমনকি ওরাকান্দি স্কুলেতে না হয় তাতেও ব্রাহ্মণদের ভয়ঙ্কর বাধা ছিল। এই যে বাধার ভিতর দিয়ে আমাদের ওই কাদা, জল, বিল, তার ভিতরে মানুষ হয়েছে। আমি এই অংশে বলতে চাই, আচ্ছা, এই প্রসঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বলি। এই আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য, এনারা দুইজনই কিন্তু ওই অঞ্চলেরই মানুষ। ফরিদপুরে না, ওই অঞ্চলে হলেও তাদের আলাদা। কেন? ওনারাও তো ফরিদপুরের মানুষ। ফরিদপুর, গোপালগঞ্জ নয় না, ওনার হচ্ছে মাদারীপুরের দিকে হচ্ছে, আর একদম ফরিদপুরের দিকে হচ্ছে ওই আমাদের বুদ্ধ ভট্টাচার্য। কিন্তু মূল কথাটা তা নয়। ওদের তো 4 পুরুষ আগের থেকে পঞ্জিকা লেখা, ওরা তো শিক্ষিত, ওদের তো পড়ার বাধা নেই, ওরাই তো বাধা। ওরাই তো নিম্নবর্ণের ছেলেদের পড়তে দিচ্ছে না। এদের কথা বলছি না, বুদ্ধবাবু বা সুনীলবাবুরা না, তারা ওনাদের পূর্বসূরীরা ধর্ম, তারা ধর্মর হিসেবে, মানে হিন্দু ধর্মের বাঁধনটা এমন যে শোষণ ভিত্তিক বাঁধন, সে বাধা দেবে শুধু। 4 বার ভালো কাজ হতে দেবে না, 85 ভাগ লোককে পায়ের তলে রাখতে হবে। আর কি ব্রাহ্মণরা শুধু সমস্ত করবে? তা তো হয় না। বিদ্যাসাগরের পড়া যত সহজ, আম্বেদকরের পড়া তত সহজ নয়। এবং বিদ্যাসাগরের কলেজে তো আমরা তো জানি, বিদ্যাসাগরের কলেজে তো কায়স্থদের, উচ্চ কায়স্থদের একটু ঢুকিয়েছিল শেষ দিকে, সবাইকে তো ঢোকায়নি। বিদ্যাসাগরকে প্রণাম করি, কিন্তু তার সীমাবদ্ধতা আবার আমাদের জানা দরকার। আর গুরুচাঁদ ঠাকুর যেটা করলেন, অনেকটা বুদ্ধিস্ট আদর্শে, নাস্তিকতার আদর্শে, মনুবাদ বিরোধিতার আদর্শে, এবং সেইটা আমাদের দিকের মানুষ অত তো বুঝতো না। গুরুচাঁদ ঠাকুর আবার এসে একটু ধর্মের সাথে সন্ধি টন্ধি করে বাস্তব পরিস্থিতির অনুসারে, মানে যদি রাজনৈতিক কথা বলতে পারি, তাহলে মার্কসের মতন হচ্ছে, আমাদের মার্কস হচ্ছে হরিচাঁদ, আর আমাদের লেনিন হচ্ছে গুরুচাঁদ।
তিনি প্র্যাকটিক্যালি এটা করেছিলেন। এবং এই যে সংঘ শক্তিকে ঐক্যবদ্ধ করা, এর জন্য তারা, এবং আমার মা বাবার ভিতরে অন্য কোনো ক্ষুধা ছিল না। আমাদের বাড়িতে কোনো দেবদেবীতে বেশি দেখিনি। ওই হরিচন্দ্রের একটা ছবি, একটু কখনো লক্ষ্মী, কখনো এটা হতো, কখনো শনিবারে একটু পুজো টুজো হতো, মানে কোনো কোনো শনিবারের পুজো বলে আমাদের দেশে। এছাড়া ধর্মীয় কোনো এটা আমি দেখিনি। মানে নিত্য পুজো যেটা হয় সংসারী বাঙালি নিত্য পূজা নাই আমাদের বাড়িতে, কোনো নিত্য পূজা ছিল না। আমাদের যখন পরীক্ষা হতো তখন ওই হরিচাঁদ গুরুচাঁদের যে ছবি ছিল তার সামনে মা প্রদীপ জ্বালিয়ে রাখতো সারাদিন, ওই একদিনই ওই পরীক্ষার দিন, পরীক্ষার দিন। পরীক্ষার দিনগুলো। ও আচ্ছা আচ্ছা। মানে আমরাই তাদের ভগবান, আচ্ছা। আমাদের সাধনা, আমাদের মুক্তি সাধনা হচ্ছে তাদের জীবনের একমাত্র ব্রত। আচ্ছা। ছেলে মেয়েগুলোকে বিয়ে পাস, এম এ পাস করাতে হবে, অন্য চিন্তা তাদের চাকরি পাবে কি না সেসব না, সেই সময় ওই গ্রাম্য পরিবেশে ওটা ছিল না, এম এ পাস কিন্তু করাতে, পড়াশোনা পড়াশোনা করাতে হবে। এইটা যে আগুন জ্বালিয়ে দিল। এবং আমার মাকে কোনোদিন দেখিনি কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছে, কোথাও না। মামা বাড়ি ছাড়া সে কোথাও যেত না কোনো বাড়িতে। কিন্তু আমাদের গ্রামের 10খানা 15খানা বাড়ি আমাদের দক্ষিণ পাড়ায়, সেই পাড়ায় কিন্তু যে বাড়িতে অসুখ হতো, আমার মায়ের জ্যাঠামশাই, আমার মা তো বাবা ছোটকালে মারা গেছে, বোধহয় ডায়াবেটিস ছিল, সেখান থেকে আমাদের ডায়াবেটিস, সেই দাদু মারা গেছে এই 30-35 বছর বয়সে। কিন্তু তার জ্যাঠামশাই ওই আয়ুর্বেদ ডাক্তার ছিল, এবং সেই জন্য সেই পাচন টাচন দিত। আমার মা তার থেকে ওই সব জানতেন, যার জন্যে এই যে পথ্য বলে, যেটা মা চিকিৎসক না কিন্তু যে পথ্যতত্ত্ব বলতে পারতেন, ডায়েটেশিয়ান, আজকালকার যুগে তাকে বলতে হয় ডায়েটিশিয়ান, ডায়েটেশিয়ান। সেইটা কিন্তু মা নিয়ন্ত্রণ করতো। গ্রামে সব বাড়িতে যেত, জ্বর কত হয়েছে কি করতে। আর আমার জ্যাঠামশাই ভালো নাড়ি ধরতে পারত, নাড়ি ধরে ওই যে পিত্ত, কফ, পিত্ত ইত্যাদি এটা বলতে পারত। কিন্তু আমার মাকে জ্যাঠামশাইও রান্নাঘরের সামনে এসে বলতো, মেজো বউ, ওরা তো ওই পাড়ার, ওরা এই বলছে, এইটা কি করব। আর তার ডিসিশন কিন্তু আমাদের সংসারে অনেকটা আমার মায়েরই ছিল। এমনকি আমার যে মন্ত্রী কাকা ছিল, মা কখনো মন্ত্রীর বাড়ি যায়নি, কাকা আমার কাছে এসে বলতো যে এই করছে, এইসব করছে। মন্ত্রী কে ছিলেন আপনার? ভবানী বিশ্বাস। ভবানী বিশ্বাস। কিন্তু মাকে সবাই মানত। আর ভিতর আরেকটা ব্যাপার, আমার মাকে কিন্তু ওরা, আমার কাকারাও আপনি বলতো, আমরাও আপনি বলতাম। কিন্তু আমার জেঠিমাকে কাকারা তুমি বলতো, আমরাও তুমি বলতাম। অর্থাৎ আমার বাবা টিচার, তার স্ত্রী বাবাকেও বলতো, মাকেও আপনি বলতো। এই হচ্ছে বাবা টিচার হিসেবে গ্রামে স্বীকৃত। আমার কাকারাও তাকে আপনি বলতো। কিন্তু আমার জেঠিমা তো তা না, জ্যাঠামশাই তো তা না, জ্যাঠামশাইকে আমরা তুমি বলতাম, জ্যাঠামশাইকে আমরা তুমি, জেঠিমাকে তুমি বলতাম, কাকিমাকে আমাদের দেশে মাইয়া বলে, মাইয়া মানে মেয়ে। আমাদের কাকিকে, পিসিকে আমরা মেয়ে বলি, মানে মাইয়া, আমাদের দেশের ভাষা মাইয়া বলতাম, তাদের আমরা তুমি বলতাম। কিন্তু আমার মাকে কিন্তু গ্রামের সবাই আপনি বলতো। এবং মা সেটা, শিক্ষকের স্ত্রী, সেই মর্যাদাটা সে মেনটেন করেছে, এবং সে বললাম কোনো দিন এ করেনি। আর আমাদের কোনো বাড়িতে কাজ করে দিয়ে আসতে গেলে অনেক সময় সামাজিক কাজ থাকে, সে বাড়িতে আমাদের খাওয়া যাবে না, গিয়ে বাড়িতে এসে খেতে হবে। মানে তাদের কাজ করে একটু উপকার করে দিয়েছে, তার বাড়িতে খেয়ে দিয়ে খুব একটা করে এলাম, সেটা আমার মার হবে না, বাড়িতে এসে খেতে হতো। এই যে একটা নীতিবোধ, এ কিন্তু আমাদের মার থেকেই আমরা পেয়েছি। মানে আমি যে কোনো বেশ কোনো উৎসব বাড়িতে বেশি যেতে চাই না, আমার মনে হয় এটা আমার মায়ের একটা অবদান আমার প্রতি, বা তার একটা প্রভাব। মানে এরা পরে দেখেছে আমার মাকে, কিন্তু আমার মা তো একটা প্রায় বিশাল বটবৃক্ষের মতো, সে উৎপাটন করে এখানে যখন এনেছে শুকনো গাছ, সেইটা তারা এরা দেখেছে, এরা চেনে না তো তা। আমি কিন্তু আমার মায়ের ওইটা আমি জানি, আমি চিনি। আমার তো কোনো দেবদেবী নেই। আমার মা বাবা, আমার বাবাকে আমি সামনে বলতাম যে দেখেন আমার ভগবান নেই, আপনার ভগবান আমার ভগবান না, কিন্তু আপনি আমার ভগবান। কি খেতে চাই বলেন, কি খেতে চাই, আমি কি করতে পারি আপনার জন্য বলেন সেইটা। আর মৃত্যুর পরে আমি শ্রাদ্ধ করবো, বাবা জানতো, আমি করিও নি। অর্থাৎ বাবা বেঁচে থাকতে যদি আমি না করি, মরার পরে তার শ্রাদ্ধ করবো, সে তো বামুন খাওয়ানো, সে তো মানে টাকার শ্রাদ্ধ, সে তো শ্রাদ্ধ না। এই যে আপনি যে কথাগুলো বলছেন, এইটা কিন্তু যোগী দর্শনে এইগুলো পাওয়া যায়। কোন দর্শনে পাওয়া যায় আমি তা জানি না। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার দর্শন, এবং আমি দেখেছি। আমি 7 থেকে আমি ভাবলাম আমি হিন্দু, তাই আমার এই দেশে নানাভাবে অত্যাচার। আমার গ্রামে তো আমার কাকা মাছ বিক্রি করতো, বিনোদ কাকা, তার মাছ নিয়ে গেল ওই হাটের থেকে একজন, মানে মুসলমান যোদ্ধা, টাকা দিল না, দিন হাটের পর হাট ঘুরছে, টাকা দেয়নি। এই যে অবিচার, এসব দেখে আমি দেখলাম যে ধর্ম যেখানে আমাকে অবিচারের ভিতরে ফেলে, সেই ধর্ম আমি মানব কেন। আমার প্রতিবাদ হলো, আমি কুল খেলাম, মানে
সরস্বতী পুজোর আগে কুল খায় না যারা ধার্মিক তারা, আমি খাই। আচ্ছা, তাই মানছি না, 7 থেকে আমি মানছি না, যখন আমি 7-এ পড়ি। মানে এই দেশে এসে কমিউনিস্টদের সাথে মিশেছি, সোশ্যালিস্টদের সাথে মিশেছি, নাস্তিক আস্তিকদের সাথে মিশেছি, স্বরূপানন্দকে দেখেছি, আনন্দমার্গকে দেখেছি, আমি তো গুরুচাঁদের তাদের সাথে আছি, সেটা এক ধরনের জিনিস। কিন্তু ধর্মভাবে পরকালের জন্য না, আমি পরকালে স্বর্গে যাব নো। আমার যা কাজ, আমার মা বাবার যা শিক্ষা, আমার যা দর্শন, তাতে আমার এই জীবনে আমি যেটুকু পারি মানুষের উপকার করা ছাড়া, আমাদের বিশেষ করে আমার গরিব লোকদের, তারাই তো সবাই আমাদের সমাজের পেছনে। এই যে দেশভাগটা যে আমাদের হলো, দেশভাগে সবচাইতে বলি কারা? গরিব মানুষ, প্রান্তিক মানুষরা, হিন্দু, বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের থেকে কারা? নিম্ন বর্ণের হিন্দুরা। তার আবার কারা? নবশুদ্ধ সম্প্রদায় প্রধানত। সারা ভারতে আমি ঘুরে বেরিয়েছি, সেই দেখা যাচ্ছে 95% নবশুদ্ধরা নানা রাজ্যে তাদেরকে আপনি পাঠানো এমনি হয়েছে। কোথায় কোথায় গেছে সারা ভারতবর্ষে, মানে প্রায় সব জায়গায় গেছি বাঙালি অঞ্চলে, যেমন আন্দামান থেকে শুরু করে নৈনিতাল থেকে শুরু করে সব জায়গায়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর আসাম, মণিপুর, এই মিজোরাম, সব জায়গায় গেছি। আচ্ছা, কর্ণাটকেও তো আমাদের প্রচুর লোক আছে। কর্ণাটকে তো আমি গিয়ে, সেখানে তো স্কুল হয়েছে আমাদের। কর্ণাটকে তো প্রচুর লোক আছে। প্রচুর না, কর্ণাটকে প্রচুর না, 5টা গ্রাম আছে। ওই আমার বইতে যে আছে তাতে লেখা আছে 25,000 মতো লোক আছে আমার। আচ্ছা, সেটা একটু পরে শুনি। বলছি, এবার আপনি তো এখানে এসে পড়াশোনা করলেন। না, ওইখানে আমি পড়াশোনা- তারপরে স্কুলের কথা বলি, তারপরে আমি কিন্তু বৃত্তি পরীক্ষা দেব, কিন্তু আমাদের গ্রামের দিকে একটু একটু ঈর্ষা থাকে, তো আমরা বিশ্বাস মণ্ডল ইত্যাদি ইত্যাদি। ফলে কোনো কারণে আমার একজন শিক্ষক অঙ্কে আমাকে 10 নম্বর কেটে দিল, কেটে দিয়ে, যেটা দেওয়া উচিত ছিল না, দিয়ে আমি 3rd হয়ে গেলাম। কিন্তু আমাদের স্কুলে 2জনের বেশি বৃত্তি পরীক্ষা দিতে পারবে না, তখন আমার নাম বাদ গেল, বৃত্তি পরীক্ষা দিতে পারছি না। কিন্তু হেডমাস্টার জানতেন এই অবিচারটা করেছে। আমার নাম নিখিলেশ ছিল তখন, নিখিলেশের পরে। হেডমাস্টার মনে মনে খুব দুঃখিত। উনি আবার সার্কেলের চেয়ারম্যান। উনি গিয়ে গোপালগঞ্জ গিয়ে এক স্কুলে আমার নাম দিলেন, সেটা হচ্ছে সুপ্তগ্রাম স্কুল। এসে আমাকে বললো, তোমার কিন্তু ওই স্কুল থেকে তোমার নাম দিয়েছে, আমাদের স্কুল তো দিতে পারলাম না। আমি সুপ্তগ্রাম স্কুলে গেলাম, তাদের সাথে আলাপ টালাপ হলো, সেখানে আমার বন্ধু টন্ধু হলো, দিয়ে চলে এলাম। তারপরে আবার সার্কেল ইন্সপেক্টর বললেন যে এই স্কুলে 2জন বৃত্তি পরীক্ষা দিতে পারে না, এই স্কুল ভালো না, 1জন দিল, বাচ্চার নাম রইল, আমার নাম কাটা দিল। তখন উনি সেইখানে বসে আমার নাম চেঞ্জ করলেন, এই আমি নিখিলেশ থেকে নীতিশ হলাম। চেঞ্জ করে ওখানে বসে, যে স্কুলে কেউ নাই, খাগড়াডাঙ্গা স্কুল আমাদের একটা গ্রামের একেবারে বিলের স্কুল, সেই স্কুলের নামটা দিল, যেখানে কেউ কোনোদিন বৃত্তি পায়নি, সেখানে দেওয়া হলো। সেই দিয়ে আমার নাম হলো। আমি তখন খাগড়াডাঙ্গা স্কুল গিয়ে মিট্রিট করে এলাম। সবাই বৃত্তি পাওয়ার পরেও গেছিলাম। কিন্তু দেখা গেল আমাদের এলাকার ভিতরে 2টো স্কলারশিপ ছিল, একটা 5 টাকা আর একটা হচ্ছে 20 টাকা, রেসিডেন্সিয়াল 20 টাকা, অর্থাৎ হোস্টেলে গিয়ে থাকবে তার টাকাটা দিয়ে দেবে। আমি রেসিডেন্সিয়াল স্কলারশিপ পেলাম, আর বছরে 150 টাকা বই কেনার। আমার যার জন্যে, আমি বাবার স্কুলে পড়তাম, রাজপাট স্কুলে, কিন্তু সেখান থেকে আমার ওরাকার স্কুলে চলে আসতে হলো। আমার দাদারা কিন্তু ভালো ছাত্র, কিন্তু কেউ বৃত্তি পায়নি। আমি বেশি ভালো না, কিন্তু যেহেতু আমি স্টুডিয়াস পড়াশুনো করেছি, ওই জন্যে বৃত্তি পেয়ে গেলাম, এবং সে উপরের টাইপের। এবং এরপরে তারপরে তো ওরাগান্ধী স্কুলে চলে এলাম, একটু একটু নেতা হয়ে গেলাম এখানে এসে। ওরাগান্ধী স্কুলে 8-এ যখন পড়ি, তখন ফতেমাদিনের ইলেকশন হচ্ছে। সেই সময় কিন্তু ফতেমাদিনের ইলেকশনে আমরা কাজ করলাম। আমাদের বেশ কয়েকটা ছেলেকে থানার থেকে ডাকলো, থানার থেকে ডেকে ওদেরকে ডেকে ছেড়ে দিল। আমাকে বললো, তোমার বাবাকে দেখা করতে হবে। আমার বাবা তখন টিচার, আর একটা চিঠি দিল, বাবার নামের চিঠি দিয়ে দিল একটা, আপনার ছেলেকে সারেন্ডার করান ইত্যাদি ইত্যাদি বলে, মানে রাজটিকেট যাকে বলে। আমি আর স্কুলে পড়তে পারবো না। তারপরে তো বরিশাল যাও ঠিক করলাম, ঠিক করলাম। তারপরে দেখলাম কোথা থেকে কী হবে। তখন আমার সঙ্গে ছোটো কাজ, আমাদের বাড়িতে থেকেই পড়তো নির্মল, আমার মাস্তুতো ভাই, সে এই দেশে চলে এলো আমার আগে। ওই যে মুসলমানরা আমাদের পরে অত্যাচার করেছিল ওই ছাত্র রাজনীতির সময়, তখনও চলে এলো এই দেশে। তার কিছুদিন পরে আমি চলে এলাম। তারপরে তো হেলেন্স স্কুলে পড়েছি, তারপর ওখান থেকে পাশ করে বনগা 1 বছর পড়েছিলাম, কিন্তু নকলের রাজত্ব, আমি আর থাকলাম, বললাম নকল টকল। তারপরে তো রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম, আমার বাবার ইচ্ছা, আমার মেজদার ইচ্ছায়। তারপর ওখানে তো আবার আমি অনার্সে ফার্স্ট হলাম। তারপরে
এমএতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। কিন্তু আমার যে হেড অজিত ঘোষ, সে বলে তোমাকে আমি ওখানে ভর্তি করতে দেবো না, অন্য জায়গায়, এখানেই ভর্তি হতে হবে। কানাই বলে ওনার একটা পিয়ন ছিল, তাকে বলে ফর্ম নিয়ে শর্টটা, ওখানে বসে ফর্ম ফিল আপ করে আমাকে ওখানে ভর্তি করলো। যার জন্য আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির ছাত্র একসাথে একই সময় এই ইউনিভার্সিটি যেতাম, ওখানে যেতাম। যেখানে পরীক্ষা, তখন তো রাজনৈতিক অবস্থা খারাপ, আমি ছাত্র ফেডারেশন করতাম, যেখানে পরীক্ষা আগে হবে সেই পরীক্ষাটা দিয়ে দেবো। যার জন্য যতটা ভালো রেজাল্ট আমি এমএতে করতে পারতাম, ফার্স্ট ক্লাস পেতে পারতাম, তা পাইনি। যদিও আমি রবীন্দ্রনাথ সেকেন্ড হয়েছিলাম, কিন্তু ফার্স্ট ক্লাস পাইনি। এই যে তারপরে তো রাজনীতি একটা বড় অংশ হলো, আমি ছাত্র জীবনে জেল খাটলাম 2-3 বার, কিন্তু এবং পরে আবার স্কলারশিপ পেলাম কল্যাণীতে রিসার্চের জন্য, ইন্টারভিউ দিয়ে পেলাম। তো সেইটা অর্ধেক হতে হতে আমি রেডিওতে একটা চাকরি পেয়ে গেলাম, অল ইন্ডিয়া রেডিও। অল ইন্ডিয়া রেডিও, ট্রান্সমিশন এক্সিকিউটিভ বলে। তো সেখানে গিয়ে চলে গেলাম শিলিগুড়িতে। এটা আমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত আমার মতে, কারণ আমি যদি ওই সময় না গিয়ে পিএইচডিতে কমপ্লিট করতাম, তাহলে কলেজ ইউনিভার্সিটিতে তখনই ঢুকে যেতে পারতাম, এবং তাতে আমার শরীরের অবস্থা ভালো থাকতো, পড়াশোনাটা বেশি করতে পারতাম। যে অপূর্ণতা আমার আছে এখন, কারণ চাকরির ওখানে 10 বছর তো নানা ধরনের করতে, তবে ওখানে গিয়ে আমি শতফুল শিলিগুড়ি বলে একটা সংগঠন করেছিলাম। সেটা আমি দেখি এখানে আছে নাকি বই একটা। বলছি তো সেইটা একটা শিলিগুড়ির একটা বই আমার আছে, সেটা পরে একটা বই করেছি ওখানে আমার 10 বছর টাকাটা নিয়ে, সেটা আমি এখন এখানে পাচ্ছি না। তো যাই হোক, সেই বই সেইটা নিয়ে একটা বই হয়েছে ওই জীবনটা নিয়ে, এবং সেখানে আমি শিশু মহল শুরু করি রেডিওতে, মজদুর মণ্ডলী শুরু করি, মহিলা মহল শুরু করি, এবং সেখানে বাইরের নাটক, যে গ্রুপ থিয়েটার নাটক, সেটাও আমি ওখানে ইন্ট্রোডিউস করি। বিশেষ করে শিশুমহল করার জন্য আমাদের স্টেশন ইঞ্জিনিয়ার একজন উড়িষ্যার ভদ্রলোক, সতীশ চন্দ্র আচার্য, তিনি বললো যে তুমি এদের করবে কেমন করে, এদের তো উচ্চারণই ঠিক না। তখন আমি বাইরে একটা স্কুল করলাম, 1 টাকা বছরে চাঁদা, ডিসেন্টেশন শেখানোর জন্য। তারপরে সেখানে গান হলো, গানের দল হলো, 100টা ছেলে মেয়ে একসাথে গান করে। তারপরে নাটকের দল হলো, নাটকের স্কুল হলো, রবীন্দ্রভারতী নাটকের স্কুলকে এফিলিয়েশন দিল। এসব করার পরে তারপরে আবার আমার ট্রান্সফার এসে গেল, আবার আরেকটা করলাম এই যে আমার ওখানে অ্যাসোসিয়েশন করেছিলাম আমি অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টেটিভ ছিলাম দিল্লি। আমাদের তখন এশিয়াডের সময় স্ট্রাইকের ডাক এলো, ইস্টার্ন রিজিয়নে দারুণ স্ট্রাইক হলো। যদিও ইঞ্জিনিয়ার বন্ধুরা বেশি কাজ করতো, তবুও আমি প্রোগ্রাম সেকশন থেকে আমিও তাতে যুক্ত ছিলাম, এবং এই কাজ করার জন্যে তলায় তলায় আমার ট্রান্সফারের এটা হলো। আমি কলকাতায় এসে শুনলাম আমার আন্দামানে পাঠাবে, ওই তখন আমি চাকরি ছেড়ে দিলাম। ওই যে আন্দামান পাঠালে তো শতগুলো করতে পারবো না, কিছু না ওখানে, তখন আমি চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে কলকাতায় এসে কয়েকদিন মাস্টারি করেছি, তারপরে তো আমি ইউনিভার্সিটিতে জয়েন করলাম। কলেজ সার্ভিস কমিশন আমার হয়েছিল, কিন্তু একটা গন্ডগোল হওয়ার জন্য আমি তাতেও পারলাম না, জয়েন করতে পারলাম না। তারপর আমি ইউনিভার্সিটিতে অফিসার হিসেবে যাই। ইতিমধ্যে আমার আবার গলায় একটা অপারেশন হলো। আবিরলাল মুখার্জি বললো যে আপনি কথা বলার কাজ বেশি করবেন না। তখন আমি মানে কেরানি অফিসার এইসব চাকরি খুঁজছিলাম। আমার অ্যাপ্লিকেশনটা আমার বাড়িতে থাকতো, সন্দীপ বলে একটা ছেলে, আমি আমার ভাই একসাথে থাকতাম, ওখানে থাকতো। সে অ্যাপ্লিকেশনটা আনলো ক্যালকাটা থেকে, জমা দিল, সব কিছু করলো। পরে তো আমি এটা ইন্টারভিউ দিয়ে পেলাম। তখন ডাইরেক্ট আমি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ঢুকেছি ইউনিভার্সিটিতে। ওই আমি রেডিও যে এক্সপিরিয়েন্স ছিল মানে আমার, তারপরে মোটামুটি রেজাল্টও ভালো। তারপরে যে বিষয়টা নিয়ে আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম, তাতেও সোমনাথ চ্যাটার্জি ছিল। সোমনাথ চ্যাটার্জি আমাকে বললো যে একটা জিনিস আমি এইটা পারফেক্টলি জানতাম না, যে কোন কোন রাজ্যে রিজার্ভেশন ভায়োলেশনের জন্য শাস্তি আছে, কোন কোন অ্যাক্টে। 3টে স্টেট ছিল, তার একটা আমাদের শাস্তি, কোনো জায়গায় শাস্তি নেই। ভায়োলেশন হলে যে যেমন আমাদের রেজিস্টার শাস্তি হবে, অমুকের হবে, এটা নেই, সব জায়গায় ছিল না। এই জন্য উনি আমাকে বলেছিলেন, তো খুব ভালো করেছে। যাই হোক, মোটামুটি আমার চাকরিটি হয়ে গেল, জয়েন করতে পারিনি। ওটা ওখানে আবার ভীষণ বাধা, মাত্র 17 দিন যখন আছে তখন আমি চাকরিতে জয়েন করলাম।
প্রজেক্ট পড়ছিল, প্রথমে প্রজেক্ট থাকে তারপরে পার্মানেন্ট হয়। তখন আমাদের ভাইস চ্যান্সেলর ভাস্কর রায়চৌধুরী, উনি আমার খুব ইয়ে করতেন। উনি বললেন, নীতিশ, তোমার চাকরিটা তোমার তৈরি করে নিতে হবে, তোমার প্রধান কাজ রাইটার্সে যাতায়াত করে এটাকে স্যাংশন করিয়ে আনা। তখন কিন্তু আমাকে ওই উজ্জ্বল রায় টাই যারা এডুকেশনের সেক্রেটারি ছিল তারা আমাকে সাহায্য করেছিল। তখন আমাদের মন্ত্রী ছিলেন, কান্তিদার ছিলেন, ওরা সবাই ছিলেন। মুখ্যমন্ত্রী তো জ্যোতিবাবু ছিলেন। হ্যাঁ, তারা অনেকে সহযোগিতা করেছিলেন। তার জ্যোতিবাবু পর্যন্ত যেতে হয় না, তো তলার কাজ মোটামুটি স্যাংশনটা হলো। সেই সময় থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং আমি ভাবলাম যে এখান থেকে আমি যাবো না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে থাকা মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায়। আমি অন্য জায়গায় রেজিস্টার অনেক কিছু আগে হয়ে যেত, পরে আমি রেজিস্টার র্যাঙ্কে চলে গেছি, জয়েন্ট রেজিস্টার হয়েছি। ওইখানে এসে আমি ধরলাম আমি আগে যা যা করছিলাম, দেখলাম যে এখানে আমার থাকতে গেলে আমার সংগঠন করে নিতে হবে। তার জন্য দলিত সমন্বয় সমিতি বললাম। দলিত সমন্বয় সমিতি কিন্তু নমশূদ্র সমিতি, পণ্ডক্ষত্রিয় সমিতি না, SC ST অল দলিতের ঐক্যবদ্ধ। এবং যে কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদি আমি করেছি, আম্বেদকর পুরস্কার দেওয়া থেকে শুরু করে সব কিছু, ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষে প্রায় তা নেই। এবং আমাদের এখানে প্রথম যে আমরা আম্বেদকরের বই করি, শতবর্ষ অনুষ্ঠান করি বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমাদের ঐক্যতানের বিশেষ সংখ্যা করা হলো, সেই বই নিয়ে গেল অনিল সরকার। অনিল সরকারের সাথে আমার আলাপ কিন্তু 92 সালে যেদিন বাবরি ভাঙা হয় সেদিন উনি আর আমি একটা সেমিনারে, আমি এরকম যাতা বলছি, উনিও তাই। তারপর উনি আমার সাথে এসে আলাপ করলেন, করে আমার বাড়িতে চলে এলেন। আমার বাড়িতে তখন 30খানা বই ছিল। বিতিকে আমার স্ত্রীও তো অনেক হেল্প করেছিল ওই বইতে, তো তাকে অনেক প্রশংসা করে বইগুলো নিয়ে চলে গেল। ওই কিন্তু মানে ত্রিপুরায় আম্বেদকর ডাইরেক্ট প্রচারের জন্য। এবং আমার এই বইটা হচ্ছে লেফটিস্টদের প্রথম আম্বেদকর চর্চা। আমাদের আগে অনেক করেছেন, যেমন রঞ্জিত দা করেছেন, রঞ্জিত সিকদার, তারা তো প্রণম্য, তারা করেছেন, কিন্তু লেফটিস্ট আম্বেদকরকে দেখতে পারতাম না। সেই জড়তা আমরা ভেঙেছি। তা এই হচ্ছে আমার এই দিককার। তারপরে তো আমি বিশ্ববিদ্যালয়ে অনেক, এবং আমি ওইখানে গিয়ে দেখলাম আমি একটা, আমার দাদা বা ঢাকা ইউনিভার্সিটি ভাষাতত্ত্বের কাজ করে, ভাষাতত্ত্বের উপরে। আমি দেখলাম আমি ভাষার কিছু কাজ করা উচিত। আমাদের যে লোকেরা সারা ভারতে ছড়িয়ে গেছে, তাদের তো মাতৃভাষা ছিল আমাদের পূর্ব বাংলার ভাষা। সেইটা কেমন করে ডায়ালেক্ট বলে, এটাকে ডায়ালেক্ট চেঞ্জ করছে কেমন। আমি উড়িষ্যা গেলাম, উড়িষ্যার এই কটক, ভুবনেশ্বর, সব জায়গায়, নানা জায়গায় ওদের ভাষা চেঞ্জ করছে কেমন। আমার একটা প্রোফার্মা আছে ভাষা চেঞ্জ করার জন্য, আমি একটা বইও আছে সেটা, সেই চেঞ্জটা দেখার জন্য। কিন্তু আমি নৈনিতালে গিয়ে দেখলাম, ওখানে নৈনিতাল মানে নৈনিতাল জেলা, তখন নৈনিতালে গিয়ে দেখলাম তখন সাজানো নেই সব, এখানে নৈনিতালটা আছে এখানে। এই হচ্ছে নৈনিতালের বইটা, নৈনিতালের পথে পথে। নৈনিতাল গিয়ে আমি ওখানে তাদের সাথে, আচ্ছা, নৈনিতালে গিয়ে আমি সেখানে ওই আমি গিয়ে দেখি এই যে আমি যখন নৈনিতাল শহরে, প্রথমে নৈনিতাল শহরে যাই, সেখানে আমাদের ট্রেনিং ছিল ইউনিভার্সিটির। এই আমার বন্ধু, এ হচ্ছে পাঞ্জাবি উদ্বাস্তু, এ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জয়েন্ট সেন্টার ছিল। আর আমি এখান থেকে গেছি, আমরা এক ঘরে থাকতাম, একটা বড় হোটেলে, এই হোটেলে। তারপরে ওখান থেকে আমি নেমে এলাম, এইসব বন্ধুরা আমাকে ওই এলাকায় ঘোরালো, সব এই যে যাদের ছবি টবি এখানে আছে এরা। এবং ওই সময় গিয়ে আমি দেখলাম এখানে বাংলা ভাষার চেঞ্জ তো দেখবো কি, বাঙালি তো থাকছে না, তার তো বাংলা ভাষাই নেই, পড়ার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই। তখন আমি ওখান থেকে এই যে আমি একটা সমীক্ষাপত্র করলাম কোথায় কী চেঞ্জ হয়েছে। এই যে এরা আমাকে অনেক সাহায্য করেছিল, এইসব তাদের ছবি আমি ছেড়েছি। এর বাড়িতে গিয়ে উঠলাম, ইনি তখন এই যে চিত্তরঞ্জন বাবু তখন ওই এলাকার মানে দিনাজপুরের চেয়ারম্যান পৌরসভার, ছোটো পৌরসভা। আর এই পুলিনবাবু হচ্ছে উদ্বাস্তু আন্দোলন করেন, পুলিনবাবুর ইন্টারভিউ এই বইতে আছে, সেটা প্রথম ইন্টারভিউ। তারপরে আমি যখন ওখান থেকে ফিরে এসেছি, ওই সব দেখে এসে এখানে, তখন আমি প্রতিদিন পত্রিকায় ধারাবাহিকভাবে লিখছিলাম এই ব্যাপারে। অঞ্জন বোস আমাকে সাহায্য করেছিলেন। কিন্তু কয়েকদিন পরে শুনলাম ওখানে রাজ্যটা ভাগ হয়ে গেছে, উত্তরপ্রদেশ উত্তরাঞ্চল নাম হয়েছিল তখন, হয়েছে। এবং সেখানে এসেই
বাঙালি উদ্বাস্তুদেরকে ডোমিসাইল সার্টিফিকেট নাম করে যে এনআরসি যেমন একটা ওই রকম একটা সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। এবং তার জন্য যারা সার্টিফিকেট নেই, যারা 15 বছর বেশি, যাদের ওই মাইগ্রেশন নাই ইত্যাদি নেই, তাদেরকে তারা মানে নো সিটিজেন করে দিচ্ছে। মানে প্রথম এনআরসি প্রয়োগ করলো, তখন ওরাও ওখানে একটা আন্দোলন করলো। আমরা এখানে সহমর্মী গড়ে তুললাম। এই যে আমরা সহমর্মী গড়ে তুলেছিলাম, তার নেতারাই সহমর্মী। এবং এখানে সহমর্মী গড়ায় পবিত্র সরকার আমাদের খুব হেল্প করে। সনদ চট্টোপাধ্যায় বাংলা একাডেমিতে উনি হেল্প করেন। উপেন কিসকু তখন হচ্ছে আমাদের মন্ত্রী, ওনার ঘর থেকেই আমরা ফোন করতাম। তারপরে নয়ন সরকার তখন আমাদের মন্ত্রী, উদ্বাস্তু মন্ত্রী, ওনারও ঘরটাও আমাকে প্রায় ছেড়ে দিল। তখন তো ট্রাঙ্ক কল ছাড়া হয় না, তখন তো ফোন নেই, যোগাযোগই করা যায় না। আমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অবাঙালিদের নিয়ে বাংলার বাইরে বাঙালি সহায়ক সমিতি করলাম, তার নাম সহমর্মী। নতুন আইডিয়া, অর্থাৎ কলকাতার যে একটা অন্য ধরনের পরিমণ্ডল আছে, এবার এখানে যে বাঙালি অবাঙালি মিল আছে, এবং তারা যে অবাঙালিরাও যে বাঙালিদের জন্য ভাবে, তার প্রথম প্রণব। এবং এখানে গীতেশ শর্মা বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাদের প্রতিনিধি হয়ে ওর পরে গেলেন উধম সিং নগরে, গিয়ে দেখা করলেন। ওখানেটাই হলো। অন্যদিকে সেই সময় আমরা সব বুদ্ধিজীবীরা, সুনীলবাবু থেকে শুরু করে মহাশ্বেতা সবাই, তখন তো ভাগ হয়নি বুদ্ধিজীবীরা, মমতাপন্থী আর বুদ্ধপন্থী হয়নি, সব বুদ্ধ অনুগামী স্যার তারা অনেকেই, তারা একটা সহমর্মী করে তাকে চিঠি দিল। কিন্তু বুদ্ধবাবু তখন জাপানে গেছেন কোনো একটা কাজে। এখান থেকে ফোন করা হলো জাপানে, উনি ফোন করে আবার ওখানকার মুখ্যমন্ত্রী বললেন যা আছে আপনারা স্টে করুন, পরে দেখা যাবে। এইটা হলো সেই অবস্থা আজকে পর্যন্ত আছে। এই যে আমি গত জুলাই মাসে গিয়েছিলাম এই অঞ্চলে, ওরা আমাকে এবছরের সম্বর্ধনা দিয়েছে, পুরস্কার দিয়েছে। ওদের পুলিন বিশ্বাসের নামে যিনি উদ্বাস্তু আন্দোলন করেন তারা, সে বিশাল আয়োজন। ওরা আমাকে 3-4টে জেলায় ঘুরিয়েছে, আমার যেসব এলাকায় আমি কাজ করেছিলাম তাদের নিয়ে, তাদের কথা এখানে বলা আছে অজস্র সেই সব। এবং এটা আমার জীবনে একটা বড় কাজ এবং বড় প্রথম সমীক্ষা আমার। এরপর তো আমি আন্দামান গেছি, ত্রিপুরা গেছি, আসামে গেছি। আসাম নিয়ে তো আমাদের বিশাল মিছিল টিছিল আমরা করেছি এখানে। তারপরে যেখানে কর্ণাটক নিয়ে, তারপরে এই মহারাষ্ট্র নিয়ে, উড়িষ্যায় এখন উচ্ছেদ হচ্ছে। এইসব কাজ আমার জীবনের প্রধান কাজ এখন হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরে তখন আমি কিন্তু মাতৃভাষা সমিতি করি কলকাতা ইউনিভার্সিটিতে, আম্বেদকর মিশন করি কলকাতা ইউনিভার্সিটিতে। তারপরের থেকে আমরা বাইরে বেরিয়ে, এবং তার সব ঐক্যতানে কিন্তু তা ছাপা হয়, মানে মুখপাত্র প্রায় ইনডিরেক্টলি ঐক্যতান গবেষণা পত্র হয়ে গেল। তারপরে তার আগে ছিল ঐক্যতান পত্র 72 সাল থেকে। দুই বাংলার যে যুদ্ধ, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের বাণী মুখ হয়ে উঠলো ওটা। এবং আমার দাদা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন বলে আহমেদ শরীফ, আহমেদ সপাট বা ডাংলা এখনও সবার লেখা আমাদের পত্রিকায় থাকে। এই যে একটা বড় বিশ্ব আমি গড়ে তুললাম, বাংলা বিশ্ব। এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা সব রাজ্যের বাঙালি নেতাদের এনেছি, বাঙালি মানে যারা রাইটের জন্য ফাইট করে। আমরা এখন যে আন্দোলনটা করছি সেই আন্দোলনটা হচ্ছে ভাষা গণতন্ত্রের আন্দোলন। সেটা হচ্ছে এই নামে এটা আমরা ইন্ট্রোডিউস করেছি, ভাষা গণতন্ত্র নামে। এইটা কিন্তু প্রায় কোথাও সেই অর্থে নেই। ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসির মুভমেন্ট ভারতবর্ষে আমরা প্রথম শুরু করি। এবং এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা আমরা করেছি, সেটা কিন্তু কেবল বাংলা ভাষার জন্য নয়, হিন্দি ছাড়া যত ভাষা আছে তার রাইটের জন্য ফাইট, ঐক্যবদ্ধ। এমনকি অসমীয়ারা আমাদের পরে অত্যাচার করছে। অসমের সাধারণ লোক তো খারাপ না, আমরা মনে করি না অসমের সাধারণ লোক খারাপ হচ্ছে ওই রাজনীতিবিদরা, যায় সে কংগ্রেসই হোক, আর তার থেকেও খারাপ এখন বিজেপি। ভয়ঙ্করভাবে প্রতিদিন উচ্ছেদ হচ্ছে বাঙালিকে। এই জায়গাটা আমরা রোধ করার জন্য এই আন্দোলন করছি। এবং সেইটা নিয়ে, এবং আমরা যে বইগুলো করছি এখন পর্যন্ত এইসব নিয়ে, যেমন এই ভাষা গণতন্ত্র এই বইটা বিচার, তারপরে ভারতের প্রগতি সংস্কৃতি আন্দোলন বলে আমরা একটা বই করেছি, সে বইটা এখানে আছে কিনা দেখছি। মনে হয় এখানে নেই, ওই বইমেলা আছে। ধরো এই যে হচ্ছে আমরা যে ভাষা আন্দোলনটা করছি তার এই যে বইটা, এইটা হচ্ছে ওই যে আমরা যে সারা ভারতে
বাংলা ভাষার কি অধিকার আছে, 22টে ভাষার কি অধিকার আছে সংবিধানে, সেটি নিয়ে করেছে। অনেকে ভাষা আন্দোলন করছে, কিন্তু কেউ তো এই কাজ করেনি। অর্থাৎ ভাষা আন্দোলনটাকে বিজ্ঞান ভিত্তি দিতে হবে, তথ্য ভিত্তি দিতে হবে, এটা কিন্তু কেউ করেনি। এটা কিন্তু আমরা করেছি। এই যে এতে সমস্ত বই এবং এই বইটা করার পেছনে বিহার বাঙালি সমিতির গুরুচরণ সামন্ত আমার বাড়িতে এসেছিলেন। এই যে আমরা যে 13 সালে বাংলা ভাষা মঞ্চ করলাম, সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ, তার জন্য জোর করে আমাকে করালেন উনি করার জন্য, কারণ আমি সব লিখেছি বলেছি তাই নিয়ে। তখন তার অনুপ্রেরণায় এই বইটা করা। এই যে, এবং এতে সংবিধানের কোন কোন ধারায় ভাষা ব্যাপারে আছে এবং কি কি আছে, বাজেট কি, সমস্ত কিছু এর ভিতরে দেওয়া আছে। আর এই কাজ করতে গিয়ে আমি সেই সময় আবার একটা ঘটনা ঘটলো। আমাদের এখানে ওই কান্তাপুরী আন্দোলন শুরু হলো, মমতা তাকে ভূষণ মদত দিচ্ছে, আমাদের বামফ্রন্টেরও কিছু লোক তাদেরকে সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই জিনিস দেখে আমরা সমীক্ষা করলাম যে রাজবংশী ভাষা নামে যে ভাষা বলে বা কামতাপুরী ভাষা নামে কী, সেইটা কিন্তু আমি সমীক্ষা করি। এই যে সেই সমীক্ষা করে এই বইটা আমরা লিখেছি, এবং এর ভূমিকা লিখেছে সুকৈলাস বর্মা, ওই যে আইএস, উনি তার ভূমিকা লিখেছে। আর তার এই যে বইটা, তখন দেখলাম যে এই বইটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে। তখন আমরা এই বইটা করলাম। এতে কিন্তু এই যে প্রায় 20টা পেসিমেন আছে, এবং আমি প্রায় 50-60 জায়গায় সমীক্ষা করেছি। উত্তর যে যে জেলায় রাজবংশী ভাষা আছে, রাজবংশী মানুষেরা আছে, তারা তো আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, তারা তো আমাদের দূরত্বের লোক না। এবং এর ভূমিকাটা যেমন লিখলে সুকৈলাস বর্মা, তিনি এখন কংগ্রেস করেন, কিন্তু তিনি এই রাজবংশী সংস্কৃতি আন্দোলনের একজন বড় নেতা। তার সাথে সাথে একটা দারুণ সুন্দর ঐতিহাসিক এবং একেবারে অর্থনীতি ভিত্তিক লেখা লিখেছিলেন দীনেশ ডাকুয়া। সেই লেখাটা আমরা পরিশিষ্টে দিয়েছি, মানে দুদিকে বেঁধে দিলাম, দুইজনকে, দুইজনই রাজবংশী, আর আমি তথ্য সমীক্ষা দিলাম। লোকে এবার বুঝে নেবে যে সত্যিকার অর্থটা কী, এর ভিতরে কতটা খারাপ পলিটিক্স, কতটা ভালো পলিটিক্স, কতটা সত্যি। কারণ রাজবংশী ভাষা মানে তো বাংলার প্রথম আদি ভাষা, কারণ ওখানেই প্রথম গদ্যের সেই যে লেখা টেখা সেসব ওখানে পাওয়া গেছে। ওই রাজারা বাংলায় দলিল লিখেছে, বাংলায় চিঠি লিখেছে, সেইটাই প্রথম পাওয়া গেছে ওখানে। তারা যদি বলে আমরা বাংলা না, তাহলে বাংলা করতে সমস্ত, তারা তো আদি বাংলা না, ওদের হরফটা রাজবংশী একই হরফ, আলাদা না বাংলা, শুধু উচ্চারণ আলাদা। উচ্চারণ না, কিছু না। তাহলে রাজবংশী ভাষা বলছে কেন? কিছু আঞ্চলিক শব্দ আছে, যেমন তুমি চাটগাঁয়ের ভাষা, তার ভাষা বুঝতে পারো, ময়মনসিংহের ভাষা বুঝতে পারো, ওই ওই বাঁকুড়ার ভাষা, পুরুলিয়ার ভাষা বুঝতে পারো। না, ভাষা বলতে তো আমরা ভাষায় না, স্ক্রিপ্ট না, শুধু উচ্চারণটা প্রধান। কারণ ভাষা আগে এসছে উচ্চারণ, তারপরে স্ক্রিপ্ট তৈরি হয়েছে। না, স্ক্রিপ্ট বাংলা ভাষা, তাহলে প্রাধান্য কোনটাকে দেবো আমরা? স্ক্রিপ্টকে দেবো না শব্দকে দেবো? শব্দকে। তার জন্য স্ক্রিপ্ট, যেমন আমরা যদি এবার কোন স্ক্রিপ্ট ব্যবহার করবো সেটা আলাদা। আমরা যদি রোমান হরফ ব্যবহার, যেমন ইংরেজি ভাষা কি হরফ ব্যবহার করে? রোমান। তাহলে তো রোমান ভাষা না, তো না, ওটা ইংলিশ। ঠিক তাই। রুশিয়াও রোমান ভাষাকে না, চেঞ্জ আছে। আপনাকে আরেকটা জিনিস আমি জানতে চাইবো, যে এই যে আমরা যে বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করি, আমি কিন্তু এটা দেখেছি মণিপুরি স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্টের কিন্তু মণিপুরি না, শুধু বাংলা থেকে গেছে, চৈতন্যদেবের প্রভাব আছে। কারণ মণিপুরের কিছু মৈতি ভাষা যেটা, মৈতি ভাষা যেটা মণিপুরে, আর হচ্ছে অসমিয়া, একই স্ক্রিপ্ট, একটার বয় শুধু রয় কাটা আছে, একই স্ক্রিপ্ট। কারণ আমাদের বাংলা কিন্তু মণিপুরিটা পড়তে পারে। ওই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, তারা ঠিক না আলাদা, রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওটা বাংলার একটা অংশ, সাব ভাষা, মানে উপভাষা। মণিপুরের লোকেরা আমার বাংলা শব্দ পড়তে পারে কিন্তু মানে বোঝে না। যাই হোক, শব্দের কিছু কিছু ওরকম হয় ভাষা, যেমন সব শব্দের প্রয়োগ তো হয় না। যেমন একই ধরনের সংস্কৃত থেকে যেসব ভাষা এসছে, মানে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজের ভিতরে এটা পড়ে, তার সংস্কৃতের অনেক শব্দ তার ভিতরে আছে, সেজন্য পরস্পর জানাজানি আছে। স্ক্রিপ্ট মণিপুরি স্ক্রিপ্ট, অসমের স্ক্রিপ্ট আর আমাদের স্ক্রিপ্ট এবং রাজবংশী স্ক্রিপ্টও এক। রাজবংশী আলাদা ভাষা না তো। হ্যাঁ, তাহলে এখানে ভাষা বলা হচ্ছে কেন? পলিটিক্যাল কারণে। আচ্ছা, তা না হলে রাজবংশী হচ্ছে বাংলার আদি ভাষা। তাহলে এটা সাহিত্যের দিক থেকে কোনো তফাৎ নাই? না, কিচ্ছু নেই। একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই আমাদের ওখানকার যে লেখকরা আছে, যে মানে ওই বিনয় মজুমদার, ওই অমিয় ভূষণ মজুমদার থেকে শুরু করে সবাই, সুকৈলাস বর্মা একজন রাইটার, তারা সবাই একই লেখক, ওটা নয়। আচ্ছা, এইটার ব্যাপারে আমি আর একটা কথা বলছি। আমি যখন গবেষণা করি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, তখন প্রথম আমি প্রগতি লেখক আন্দোলন নিয়ে শুরু করেছিলাম, কিন্তু ওটা অনেক বড়। তারপরে আমি তখন আবার এদিকে, আমি যখন ছাত্র জীবনে, তখনই
ওই সোমেন চন্দ্র নামের সুকান্তের মতন একজন সাহিত্যিক বাংলাদেশে ঢাকায় 42 সালে মারা গেছেন, তিনি ছিলেন। আমরা আর একটা কথা বলি, আমি যখন গবেষণা করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, সেই সময় প্রথম আমি আইপিটিএ মুভমেন্ট বা গণনাট্য সংঘ, প্রগতি লেখক শিল্পী সংঘ ইত্যাদি নিয়ে কাজ শুরু করি। কিন্তু কাজটা এত বড় হয়ে যায়, তখন আমার গাইডের সাথে কথা বলে ঠিক হলো যে আমরা অন্য কি করতে পারি। এই সোমেনচন্দ্র প্রগতি লেখক শিল্পীর সঙ্গের একজন সৈনিক, যখন প্রথম তৈরি হয়েছিল ঢাকায় তখন থেকে। আর ইনি সুকান্তের মতন, সুকান্তে যেমন কবিতায়, উনি হচ্ছেন গদ্যে। এবং উনি সুকান্ত ওই স্বাধীনতা পত্রিকা ইত্যাদিতে কাজ করছেন, কিন্তু ট্রেড ইউনিয়ন শিশুদের নিয়ে করছেন, কিশোরদের নিয়ে করছেন, কিশোর বাহিনী। কিন্তু উনি একদম, তখন তো কমিউনিস্ট পার্টি ব্যান্ড, সেই সময় এমন একটা অবস্থা, তখন ওনাকে মাত্র 20 বছর 19 বছরে রেল ইউনিয়নের সেক্রেটারি হয়ে গেল, লেখক শিল্পী সঙ্গে সম্পাদক, সহ সম্পাদক হয়ে গেলেন। অর্থাৎ অনেক দায়িত্বপূর্ণ কাজ তাকে করতে হলো। এই যে এরপরে আমরা কলকাতায়, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 76 সালে আমরা এর রচনাবলী সংগ্রহ করার জন্য দিলীপ দা বলে আমাদের এক দাদা ছিলেন, তার সাথে সহযোগিতা করে আমরা এই কাজটা শুরু করি। তখন আমরা ওই সোমেনচন্দ্র স্মৃতিরক্ষা সমিতি করি, সে সমিতিটি এখনও আছে, আমি এখনও তার সেক্রেটারি আছি। এই আমি তখন দেখলাম এই বইটা যদি আমি করি, তাহলে এটা যেমন আমার গবেষণার কাজ হবে, তেমন আমার এটা হবে। যার জন্য এত বড় বই আমরা তৈরি করেছি। এবং আমি এরপরে ঐক্যতানের 2-3টে সংখ্যা করেছি, এবং এইটা নিয়ে আমরা নানা আন্দোলনও করেছি। বাংলাদেশে ওটা হয়েছে, বাংলাদেশে প্রথম যাই সোমেনচন্দ্রের ব্যাপারে গবেষণার ক্ষেত্রে কাজ করতে। তো ওই জন্যে আমরা সোমেনচন্দ্রের শতবর্ষের বাড়িতে গেছে, তাতে আমরা এই বিরাট বইটা, ওই বইটা আমরা তৈরি করেছি। এই দিক থেকে আর একটা কাজ আমরা দেখলাম যে এই যে নতুন যে নয়া এডুকেশন পলিসি এসছে, এই নয়া এডুকেশন পলিসির বিপদ হচ্ছে এই, আমরা যে এই যে এমএ পড়ি, পাস করে উঠে চুটা না, এদের অ্যাসপেক্ট হচ্ছে সেই মনোযুগের, অর্থাৎ যারা যা ট্র্যাডিশনাল কাজ করতো সেই কাজটা তারা যেন ভালো করে করে, তাকে সেই সুযোগ দেবে। অর্থাৎ ছোটোকাল থেকে তাকে অল্প একটু শিক্ষা করে হিন্দি পড়িয়ে তারপরে তাকে প্রফেশনাল, তার বাবা যদি মানে ম্যাথর থাকতো, সে ম্যাথরের কাজটা ভালো করে করবে, সে তার বাবা যদি ঝুড়ি বাঁধের কাজটা ভালো করে করবে। অর্থাৎ সেই মনুবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা ঠেলে দিচ্ছে। তখন আমরা দেখলাম এসব না করে আমরা নয়া শিক্ষানীতি পর্যালোচনা, আমি এই বইটি আমরা করেছি। সেখানে তপোদীপ ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতির্ভূষণ দত্ত থেকে শুরু করে এডুকেশন হিস্ট্রি লিখেছে, আমরাও লিখেছি। এবং একেবারে ধারা ধরে ধরে কোন ধারায় কি বলছে একদম টেক্সচুয়াল আমরা মন্তব্য পরে করেছি, কিন্তু তার আগে হচ্ছে যা আছে সেইটা আমরা প্রথমে সেটাকে উল্লেখ করে দিয়েছি। এই শিক্ষা আন্দোলনের পরে আমরা একটা বিশাল কাজ করেছি। আর ভারতের বাঙালি জাতিসত্তা নামে আমরা একটা বই করি, যেটা হচ্ছে অনেকটা রবীন্দ্রবাদী। তো এই শিলিগুড়ি বইটি পেয়েছি। শিলিগুড়ির কথা তখন বলতে গিয়ে সবটা বলতে পারিনি। এই শিলিগুড়ির নামে একটা বই আমাদের ছেলেমেয়েরা পড়েছে, এটা আমরা করেছি। শিলিগুড়ির জীবনটা আমার প্রধান ভিতরে বিধৃত আছে। আচ্ছা, আর একটা বই, আমরা যে বাংলার জন্য আন্দোলন করছি, এটি কিন্তু এই বাঙালি জাতিসত্তা বাংলাদেশের বাঙালি জাতিসত্তার মতো নয়। এটা হচ্ছে ভারতে বাঙালির যে অবস্থানটা, এটা আমরা শুরু করেছি রবীন্দ্রনাথ যে 1905 সালে যে গানটা লিখেছিলেন, সেই গানটা দিয়ে, বাংলার মাটি বাংলার জল ধন্য হোক ধন্য হোক, সেই গানটা দিয়ে আমরা এটা করেছি। যেখানে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এইটাকে কিন্তু আমাদের যে রাজ্য সঙ্গীত করা হয়েছিল এটাকে, তখন কিন্তু এটা ওই বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, ওরা বাংলার প্রাণ, ওরা এইরকম করে সংশোধন করেছিল, তার আমরা বিরোধিতা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই বাঙালি জাতিসত্তা, এটা কোনো সংকীর্ণতা না, এটা ওই মহারাষ্ট্রের এর মতো না, ওই শিবসেনার মতো না, এর ভিতরে একটা অনেক গভীর উদারতা আছে। এটা রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথ এবং নেতাজির থেকে, জাতীয় সংহতির দিক থেকে রবীন্দ্রনাথ, নেতাজি এবং আম্বেদকর, এই তিনজন নেতা ভারতবর্ষের আমার ব্যক্তিগত মতে যথার্থ জাতীয়তাবাদী এবং যথার্থ জাতীয় সংহতির প্রতীক রবীন্দ্রনাথ সাহিত্যে। আচ্ছা, আমি একটা কথা ভাবি যে এই যে বাংলা অঞ্চল, বাংলা ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ড তো শস্য সমলা, সুজলা সুফলা, এবং একাধিকবার আক্রমণ হয়েছে এই বাংলার উপরে। মানে ভারতবর্ষ যখনই আক্রমণ হয়েছে, বাংলা আক্রান্ত হয়েছে না, আক্রান্ত হতে পারেনি। তার কারণ না, আমি ইতিহাস মানে না, ইতিহাসে না, প্রাচীন ইতিহাসে নয়। তার কারণ বলি, আলেকজান্ডার যখন গঙ্গার ওই পার পর্যন্ত, সিন্ধু নদ পর্যন্ত এসেছিল, তারপরে কিন্তু সে ঢুকতে পারেনি। কেন? এখানকার যে এই যে
বারো ভূঁইয়া বা এই যে শূদ্র, এই যে মানে আমাদের যে গঙ্গা রেডি বলে যেটা বলে, যেটা বাহিনী ছিল, যারা ছিল তারা গঙ্গার তীর ধরে, এবং এখানকার যে দলিত শক্তি, তার ভয় তারা এদিকে আসেনি। এমনকি পরেও এই গঙ্গা পর্যন্ত অনেকে এসছে, গঙ্গার এপারে আর আসতে পারেনি। না, ওপারে যদি যদি রাঢ় অঞ্চলও ওদের দখলে এসে যায়। না, আগে মানে পরে একটা এসছে, যেটা ওই মুসলিম যুগে এসছে, কিন্তু তার আগে গ্রিকরা ঢুকতে পারেনি। ঢুকতে পারেনি। না, আমি বলছি তারপরে মানে ফরাসি আসছে, ব্রিটিশ আসছে, না, মুসলিম যে যুগ এলো সেই সময় ঢুকলো। সেই সময় কারণ আমাদের এখানে তার আগে দাক্ষিণাত্যের সেনরা এখানে রাজত্ব করেছে। লক্ষণ সেন তারা বাঙালি সেন না, তারা দাক্ষিণাত্যের সেন, তারা রাজত্ব করেছিল। কিন্তু তারা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, এত মানে বেবিচারী হয়ে গেছিল, যে তারা নিজের শক্তি অর্জন করতে পারেনি। আমি জিনিসটা অন্যভাবে ভাবছি। আমার বক্তব্য হচ্ছে যে গত 1000 বছর ধরে বাংলার যে জিন তৈরি হয়েছে, ডিএনএ তৈরি হয়েছে, এই ডিএনএ গুলো তো শুধুমাত্র বাংলার ডিএনএ না। এখানে বাঙালি একটা মিশ্র জাতি। এই যদি মিশ্র জাতি হয় এবং তাদের ভাষা যদি বাংলা হয়, তাহলে এটা ইন্টেলেকচুয়াল এখানে গ্রো করছে অনেক বড়। এই দিক থেকে আমার ভাবনাটা, আমি দাদা এতদিন আমি যেটুকু, আমি তো আপনাদের মতো অত পড়াশোনা করিনি, তবে আমি দেখেছি যে মানে 4টে জাতির আমরা খোঁজ পাচ্ছি। একটা হচ্ছে ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রো, আফ্রো এশিয়ান। এই 4টে জাতি আমরা পাই, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রো। জাতি মানে এটা হচ্ছে মানে মানব প্রজাতি, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রো আর আফ্রো এশিয়ান। আমি আরেকটা জাতির খোঁজ পাচ্ছি, সেটা হচ্ছে বাঙালি। না, এটা তার ভিতরেই পড়ে। বুঝতে পারছেন? ককেশীয়, মঙ্গোলীয়, আফ্রো এশিয়ান, নিগ্রো, তারপরে একটা জাতির খোঁজ পাচ্ছি, সেটা বাঙালি। এবং এই কারণেই আমি আমার তো চাকরি বাকরি করার পরে আমি সময় পাই না, তবু এই আপনাদের সাথে একটু যোগাযোগের মাধ্যমে আমি যেটুকু খোঁজ পাচ্ছি আমি জানার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে। এই যে আপনারা যে কথা বলছেন, আর আমার কথা কিন্তু মিলে যাচ্ছে। আপনি বলছেন যে এই বাঙালি ভাষা, বাঙালি জাতি নিয়ে আপনারা যে আন্দোলন করছেন, সেটা মহারাষ্ট্রের শিবসেনা আন্দোলনের মতো নয়। তার মানে এটা একটা বৃহত্তর আন্দোলন। জার্মানিতেও একজন আছে, সুইজারল্যান্ডেও একজন বাঙালি বসবাস করছে। সে ওইখানে বসবাস করা সত্ত্বেও সে কিন্তু সুইজারল্যান্ডের অধিবাসী ভাবছে না, সে বাঙালি ভাবছে। যেমন আমরা একটা কবিতা, তার ভিতরে এমন জিন কাজ করছে। পর্তুগিজ কবি একজন বলেছে যে আমার মাদারল্যান্ড হচ্ছে পর্তুগিজ ভাষা। কথাটা কত বড়! আমরা সেই অনুসারে আমরাও বলছি, বিশেষ করে পূর্ব বাংলা থেকে যারা আমরা উচ্ছেদে চলে এলাম, আমার মাতৃভূমি হারালাম, তাদের মাতৃভূমি কি? এখন আমার মাতৃভূমি বাংলা ভাষা। বাংলা ভাষা হলে আমি বাংলাদেশেরও, আমার বাংলা ভাষা হলে সারা পৃথিবীর বিশ্ব বাংলা। সে বিশ্ব বাংলা ধ্বনিতে আমার মাতৃভূমিও হচ্ছে বাংলা ভাষা, এবং তার সন্ধান আমরা করছি। আমি আমার কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে ইউপির ভাষা আমার বাংলা ভাষার মধ্যে আছে, রাজস্থানের ভাষা আমার বাংলা ভাষার মধ্যে। তার মানেটা কি? এই যে আমরা যারা আজকে নিজেদেরকে বাঙালি মনে করছি, আমরা অ্যাকচুয়ালি পূর্ববঙ্গের বাঙালি নই। না, নট অনলি পূর্ববঙ্গে, সবটা মিলিয়ে এক সময় মানে ধরেন গত 1000 বছর ধরে আমাদের আমাদের বাঙালির সন্ধান পাওয়া যায় প্রায় সেই ঋগ্বেদ যদি বলো তারও আগে, মানে আমাদের 4র্থ শতক থেকেই আমাদের বাঙালি এর অস্তিত্ব আছে, মানে এই ভূখণ্ডের। কিন্তু আমি বাঙালি ছিলাম না। বাঙালি নয়, বাঙালি তো কে কি ছিল তার তো জানা যায়নি। আমি এই শতকের বাঙালি। আমাদের বাঙালি এই শতকের না, সহস্রাব্দের। তার কারণ হচ্ছে বাংলা ভাষার প্রথম সাহিত্যিক রূপ হচ্ছে চর্যাপদ, কিন্তু তার আগের থেকেও পাওয়া যায়, 14শ শতক থেকেও তার অস্তিত্ব আছে, পাওয়া যায়। আমি এটা বলিনি। এবার আমরা তারপরে বাঙালি জাতিসত্তার এই সন্ধানটা আমরা আধুনিক যুগে দিলাম, যাতে করে মানুষ নিজের সংকীর্ণতাহীন একটা বাঙালি জাতিসত্তা বুঝতে পারে। ওই যে যারা বলে যে আমরা এখান থেকে উড়িয়াদের তাড়াবো, ওই গোটখাকুরদের তাড়াবো, আমরা তাদের সাথে একমত। কারণ সারা ভারতে আমার বাঙালিরা আছে, সারা বিশ্বে আছে। আজকে যে উড়িয়া ভাবছে, অথচ তার জন্ম এইখানে, তা সে উড়িয়া হয় কি করে? শুধু তাই না, আরো কথা আছে। যখন ব্রিটিশও এলো, গ্রেটার বেঙ্গলি বলতে যাবো, বেঙ্গল প্রভিন্স, তার ভিতর উড়িষ্যা, বিহার, এমনকি উত্তরপ্রদেশের একেবারে ওই নেপাল পর্যন্ত যুক্ত ছিল। তারপরে তো নানা ভাগ হয়েছে। একজন ক্যালকাটা ইউনিভার্সিটি কত দূর ছিল? একেবারে পাঞ্জাব ওদিকে মায়ানমার বা ব্রহ্মদেশ, এই পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল। যদিও তখন আরো 2টো ইউনিভার্সিটি হয়ে গেছে, মাদ্রাস এবং বোম্বে। ওই অংশটুক বাদে পুরোটুক কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার ছিল, অর্থাৎ বাংলা রিজিয়নের আন্ডার। আমি এমনও লোক দেখেছি ম্যাড্রাজি, মানে তামিল,
সে অনর্গল বাংলায় কথা বলছে। তা আমি আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি বাংলায় কথা বলছেন কি করে? বলছে দাদা আমার জন্ম এখানে, আমার মা বাবা এখানে চলে আসলেন। কিন্তু এখন যেটা একটা ফলে আমি এখন তখন না, তাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে আপনি কি এখন নিজেকে বাঙালি বলতে চাইবেন কি চাইবেন না? বলে অবশ্যই আমি তো না, বাঙালি। একটা কথা বলি, আর একটা জিনিস হচ্ছে বাঙালিরাই এখন বাঙালি বলছে না, কারণ তার পরের জেনারেশন বাংলা জানছে না, এবং হ্যাঁ। সে বাড়িতে বাংলা বলে না, ঘেন্না করে। যাই হোক, বাংলা ভাষা, এই যে আমাদের যে সম্মেলন হলো কয়েকদিন আগে, তাতে নেপালের থেকে লোক এসছে, এবং আমি দেখলাম তারা সরকার, এবং আমার মনে হলো তারা ফরিদপুরে আমাদের সরকার। অথচ নেপালে বসবাস করছে। নেপাল না, নানা কারণে নেপালে মানে জীবন জীবিকার জন্য নেপালে বসবাস করছে। ওর বাবা ম্যাজিশিয়ান ছিল, সে গেছে, তাই এইটাই হচ্ছে তার মানুষের সাথে আমার ধর্ম। যোগাযোগ হয়েছে, সে আসবে আমাদের কর্মের জন্য কে কখন আমাদের কোথায়? 20শে ফেব্রুয়ারি যে সম্মেলন হচ্ছে সারা ভারতে, 21শে ফেব্রুয়ারি। না 21শে ফেব্রুয়ারি আগের দিন, 20শে ফেব্রুয়ারি আচ্ছা। সারা ভারত, 21শে দিন ইন্টারন্যাশনাল, আচ্ছা। ক্যালকাটা ইউনিভার্সিটি সিনেট হলে ওটা আমাদের হবে। আচ্ছা, তারপরে যে বরিশালের যোগেন মডেল, এইটা একটা কথা বলি, দেশ ভাগের জন্য এখন বিজেপি এমন একটা স্টাইল চালাচ্ছে যেন দেশ ভাগের জন্য দায়ী হচ্ছে যোগেন মডেল। সে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে এটা করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তা না। যোগেন মণ্ডল চেয়েছে গরিব হিন্দু আর গরিব মুসলমানের শ্রেণী ঐক্য। এই যে রাজনীতির লোকেরা কথা বলে শ্রেণী ঐক্য, কিন্তু হলো কি যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো সাম্প্রদায়িকতার, যে জিন্নার মতন অসাম্প্রদায়িক লোক সাম্প্রদায়িক বাটোয়ারায় চলে গেল, চাইল সে, যার জন্যে কিন্তু ওদিকে আম্বেদকর যে শিডিউল কাস্টদের জন্য, লোয়ার কাস্টদের জন্য আলাদা স্টেট চেয়েছিল, সেটা পেল না। সে কিছু রিজার্ভেশন নিল, কারণ তাহলে গান্ধী মৃত্যুর হুমকি দিল, এবং সমস্ত গান্ধী যে সহিংস বাহিনী, অহিংসের সহিংস বাহিনী, তারা তো তাই খুন করে ফেলে, এই অবস্থা। এবং আম্বেদকরকে কিন্তু এই যোগেন মণ্ডল জিতিয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, বরিশাল থেকে না, বেঙ্গল থেকে, তখন অবিভক্ত বাংলা, এবং পণ্ডক্ষত্রিয়, নমশূদ্র, রাজবংশী সবাই তাকে এবং ট্রাইবাল সবাই তাকে ভোট দেয়। এই দলিত ঐক্য, এত বড় দলিত ঐক্য আর কোনদিন হয়নি যোগেন মণ্ডলের নেতৃত্বে। এই শ্রেণী ঐক্যটা তিনি করেছিলেন, কিন্তু এরা কাস্ট হিন্দুরা, জমিদার কাস্ট হিন্দুরা বিশেষ করে, অধিকাংশ জমিদারি ছিল ব্রাহ্মণ বাংলার, তারা ওই 1905 ভাগটা বাধা দিল, আর এই 47 ভাগটা তারা করলো, যেটা আমাদের দিক থেকে নিম্ন বর্গের মানুষের দিক থেকে একটা ভয়ঙ্কর বিপর্যয়, যে বিপর্যয়ের জন্য সারা ভারতে ছড়িয়ে দিচ্ছে। আমরা যার জন্যে বরিশাল যোগেন মণ্ডলে একটা বই লিখেছে, বড় উপন্যাস লিখেছে দেবেশ রায়, তিনি ব্রাহ্মণ, কিন্তু তিনি লিখেছেন খুব উদার হৃদয়ে, দারুণ মানবিকভাবে, একটা কমিউনিস্ট লোক তো, তাই লিখেছে, দারুণ ভালো হয়েছে। রাজবংশী গেল। আচ্ছা, যদি আমি অন্যভাবে ভাবি, তাহলে এই যে সারা ভারতবর্ষে এই উদ্বাস্তু বাঙালিদের থেকে ছিটিয়ে দেওয়া হলো, তাৎক্ষণিকভাবে এর বিশ্লেষণ করলে আমাদের ক্ষতি হয়েছে। আবার যদি বৃহত্তরভাবে আমরা ভাবি, তাহলে আমাদের লাভ হয়েছে। লাভ কখন তুলতে পারি বলি। এই আজকে 2024 সালে 5টা রাজবাড়িতে আমার 5 জন লোক মানে দাসগিরি করতে গেছিল, পরে বুদ্ধিমত্তায় তারা একটা পজিশনে উঠছে, বিচ্ছিন্নতা, কিন্তু 5টা রাজার ঘরের খবর সে জানে। এইটা তো আজকে না না বলি, আমরা তাকে ব্যবহার করতে চাই। এখন ভারতবর্ষে 80টা সিট, এমপি সিট বাঙালিরা দখল করে আছে বেঙ্গলের বাইরে। হ্যাঁ, তাহলে সেটা তো আমাদের কাছে একটা বড়, সেটাকে আমরা আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি। সেটাকে আমাদের যে নিয়ন্ত্রণ, তাদের যে সংগঠিত করবে, সেই ফোর্স নেতৃত্ব নিয়ে আমার, সেটা আপনারা সেই নিয়ে আপনারা কি ভাবছেন? সেইটাই তো ভাবছি আমরা, আমরা বাঙালি যে ঐক্যের কথা বলছি, কোন ঐক্য? যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি এর জন্য। আমি যখন নৈনিতালে প্রথম 2000 সালে গেলাম, নৈনিতাল তখন জেলা ভাগ হয়ে উধম সিং নগর জেলা হচ্ছে পারে, সেখানে আমি দেখলাম বাঙালির 6-7টা গ্রুপ। আমি তার সবার সাথে কথা বললাম অল্প দিনের ভিতরে। আর ওখানে আমি যাওয়ার পরপরই কি হয়েছিল, ওই অমর উজালায় একটা খবর বেরিয়েছিল আমাকে নিয়ে, যে কলকাতার ডেপুটি রেজিস্ট্রার বাঙালিদের খোঁজ করতে এসছে এখানে। তার কারণে এই যে হরেন্দা বলে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল, তিনি মাস্টারি করতেন, তার ছাত্র ছিল অমর উজালায়, সে আমাকে এটা করলো এবং আমার একটা ইন্টারভিউ করে ওখানে তারা ছবি, এই যে অমর উজালা, এই যে অমর উজালায় তারা ছেপে দিল। ছেপে দেওয়ার পরে আমি অল্প যে কয়েকদিন ছিলাম ওখানে, চারিদিকে ওই সেই লোকটা অমর উজালায় যার নাম উঠেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ডেপুটি রেজিস্ট্রার, এইসব বললো। ফলে আমার যোগ হয়ে গেল, এবং আমি ওখানে এই বাঙালি গ্রুপগুলোকে অনেকটা ঐক্যবদ্ধ করলাম অনেকটা। আজকে আচ্ছা এটা বলি, কালকের বর্তমানের খবর, এই কথাটা বলিনি, তারপরে তুমি বলো। আমরা ডাক দিলাম, যে পার্টি বাঙালি ক্যান্ডিডেট দেবে তাকে আমরা জেতাবো। সেই সময় কিন্তু উত্তরপ্রদেশে তখন ক্যান্ডিডেট দিল
বিএসপি মানে মায়াবতী কি ক্যান্ডিডেট দিল, প্রেমানন্দ মহাজন নামক একজন তাকে ক্যান্ডিডেট করলো, এবং এই প্রেমানন্দ মহাজনকে ক্যান্ডিডেট করার পর সে জিতলো। এই ওখানে প্রথম বাঙালি এমএলএ হলো, সে হচ্ছে প্রেমানন্দ মহাজন। আমি এখন কিন্তু বাঙালিদের এটা বড় চেয়ে আছে। কালকের একটা খবর বলি, মমতা ব্যানার্জি বলছেন যে জোট সারা ভারতবর্ষে হবে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না। তা পশ্চিমবঙ্গে জোট হোক আর না হোক, এখানে 42টা আসন, এই 42টা আসন যদি মমতা ব্যানার্জি একাই পান তাহলে মমতা ব্যানার্জির আসন সংখ্যা হলো 42। এই মমতা ব্যানার্জি যদি 42টা আসনের অধিকারী হয়ে সারা ভারতবর্ষে যদি একটা পলিটিক্যাল পাওয়ার স্থাপন করার চেষ্টা করার সাহস রাখে, তাহলে আপনারা বাঙালির যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনার কাছে যদি 80খানা এমপি থাকে, তাহলে আপনি 80খানা এমপি না, 80খানা এমপি সিটে আমরা ডিসাইডিং ফ্যাক্টর ফ্যাক্টর হতে পারেন। মানে আমি ধরে নিচ্ছি যে 80খানা এমপি আপনার সাথে থাকলো বাঙালি বলে, কে কোন পার্টি সেটা আমি যাচ্ছি না। এবার এই 80টা যদি বাঙালি এমপি বাংলা মানে পার্লামেন্টে যায়, তাহলে বাংলা ভাষা অস্তিত্ব নিয়ে অনেকটাই আপনি মানে শক্তিশালী হয়ে যাচ্ছে। কথাটা বলি বাঙালির প্রথম দুর্বলতা হচ্ছে তার উদারতা। না, কিন্তু এই যে গুরুচাঁদ ঠাকুরের যে সব থেকে বড় যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। শুন একটা কথা বলি, আজকে বাংলা ভাষা যে সংকটে এসে গেছে বাংলা ভাষা, যে বাংলা ভাষা থাকবে কিনা, এবং আপনি নিজেও স্বীকার করছেন যে বাংলা ভাষা রাখার দায়িত্ব যে বাঙালির ছিল, সে বাঙালি আজকে বাংলা ভাষা ব্যবহার করে না। এই জন্য বলি, এর জন্য দায়ী হচ্ছে হিন্দুদের কাস্টিজম। কিন্তু এটাকে রক্ষা যদি করতে হয়, এইবার আমার বলিনি, এইবার আমরা সে কাস্টিজমের কথা বলছি না। কেন? এখন সব বাঙালিকে এক করতে চাচ্ছি, উচ্চবর্ণ নিম্নবর্ণ সব। কেন? যে আসামে যারা যত গেছিল তার একটা বড় অংশ উদ্বাস্তুরা হচ্ছে কাস্টিজম ছিল, তাদের এক লরিও সারা ভারতে পাস করেনি। কিন্তু তারা এখন বুঝেছে যে আমি যদি আসামেও থাকি, কিন্তু আমি আসামে এখন বেনাগরিক। আজকে তাহলে কি হলো, আজকে যে নমশূদ্রদের আন্দামানে পাঠিয়েছে, যে নমশূদ্রদের নৈনিতালে পাঠিয়েছে, কচ্ছে পাঠিয়েছে, রাজস্থানে, তারা তো সব দলিত না দলিত, এবং তারা খণ্ড খণ্ড। তারাও যে বিপদে, সেই একই বিপদে আসামে যারা গুচ্ছ মূল্য হিসেবে ওখান থেকে এসেছিল, বর্ণ হিন্দু প্রাধান্য, এবার তারা বোঝা শুরু করেছে। এইবার বলি সবার এইবার আমরা যার জন্য কোনো ভাগ না রেখে, বর্ণ ভাগ না রেখে, এবং এই বাঙালি এখন যদিও গ্রামের বাঙালি ধরলে 86%, কিন্তু শহরের বাঙালি ধরলে শহর সব দখল হয়ে গেছে অবাঙালিদের দ্বারা। কিন্তু তারাও তো বাঙালি, তাদের ছেলে মেয়েরা না, তারা বাংলা শিখছে না, শিখবে না। আপনার সাথে এইখানেই আমি আবার কথা বলি, আপনার কথা বলি যে বাংলার যে আপনি যেটা বললেন যে বাংলার এই স্ক্রিপ্টটা বাংলা না, মুখ দিয়ে কি কথা বলছে সেটাই বাংলা। তারা মুখ দিয়ে বাংলা বলছে, তারা বলবে না, বলবে তাদের সাথে আমি না, তার কারণ আছে, তাদের সাথে আমি কথা বলে দেখেছি, ইয়াং জেনারেশন কিন্তু বাংলা বলছে, তারা বলছে না। তার প্রধান কারণ বাঙালিরা বাংলা বলছে না, তারা বলছে না, অবাঙালিরা কিন্তু বলছে, তারা চায় কিন্তু বলতে পারছে না। তাদেরকে কি করে একাত্ম করা যায়, শিক্ষার সুযোগ নেই, সেটাই আমরা একাত্ম করা যায়। সেই একাত্ম করার জন্য একটাই মাত্র কর্মসূচি নিয়েছি, সমস্ত ধরনের স্কুলে বাংলা একটা পেপার রাখতে হবে। সেই আন্দোলনটা স্বীকার করেছে মমতা, সেই আন্দোলনটা মোদী স্বীকার করেছে, সেইটা যদি বাস্তবায়িত হয় সেই আন্দোলন আমরা এখন করছি। কিন্তু আমি মানুষের সাথে, আমি তো সরকারের সাথে কথা বলি না, কথা বলার সেই স্কোপ আমার নাই, এখনো হয়নি। সরকার না, কিন্তু মানুষের সাথে কথা বলে মানুষের বাচ্চারা বলছে যে আমরা বাংলা শিখতে চাই। আমাদের আন্দোলনের ফলে তারা ঘোষণা করেছে, শিক্ষানীতি নতুন করেছে এই সরকার, তাতে দিয়েছে যে সব স্কুলে বাংলা পড়াবে। যদি এটা ইমপ্লিমেন্ট হয় তখন আমাদের যে আন্দোলন এতদিন করেছি এই যে ভারতের বাঙালি উদ্বাস্তু নামে আমি একটা বই লিখেছি ছোট্ট করে সংক্ষেপে। কেন? সেই বইটার মজাটা হচ্ছে সারা ভারতে যে বাঙালিরা আছে তাদের সম্পর্কে অল্প সময়ের ভিতরে আমার লোকেরা জানতে পারবে। এই বইটা তুমি দেখো, ওখানে এটা সারা ভারতে যত বাঙালি উদ্বাস্তু আছে যেখানে সবার কথাটা, এবং এই কথাটা আমি ওখানে দিয়েছি। তাতে করে হচ্ছে কি লোকের কাছে আগে জানাতে হবে তো কে কোথায় আছে। যেমন পুনের থেকে আমাকে রাত্রে ফোন করেছে, গত বছরের ঝড় বৃষ্টি হচ্ছে, ওরা আন্দোলন যেখানে আমরা নিয়েছি কিছু বাংলা বই ওরা করবে সরকার, মহারাষ্ট্র সরকার, সেই বই, তাতে আমি এখান থেকে সেই রাত্রে সেই ঝড় বাতাসের ভিতরে ফোনে কথা বলা যাচ্ছে না, তার ভিতরে যে তাদের মাল পাঠিয়েছি, ফিটিং করেছি, তারা সেখানে আস্তে আস্তে বই তৈরি করা হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা আর একটা বই করেছি বাংলা ভাষা আন্দোলনের শহীদেরা, যত শহীদ হয়েছে বাংলা ভাষা আন্দোলনে। এই হচ্ছে 21-এর শহীদ মিনার, আর এই হচ্ছে 19-এর শহীদ মিনার, ওই এবং এর শহীদদের সব ছবি টবি আমরা এখানে দিয়েছি। সব ছবি দিয়ে আমরা এই বইটা করেছি। এমনকি তামিল, তেলেগু যারা যারা মারা গেছে তাদের কথা এখানে বলা আছে। অর্থাৎ সারা ভারতে মাতৃভাষার জন্য যারা আন্দোলন করেছে তাদের।
আমরা যে ব্রডার মানে একটা উদার দৃষ্টিতে কাজ করছি, উদারতা না হলে ইন্টিগ্রেশন আসবে। ওই ঐক্যটা হবে না। এবং নেতাজি তার হচ্ছে জ্বলন্ত প্রতীক, আমাদের আইকন। আর রবীন্দ্রনাথ হচ্ছে তার দার্শনিক প্রতীক, নজরুল হচ্ছে তার স্পিরিচুয়াল, না স্পিরিটেড, মানে যুদ্ধের, উনি তো মিলিটারিতে ছিলেন, যুদ্ধের যে দামামা, সেই দামামা বাজানোর প্রথম রণধ্বনি তার। এত শক্তি আমাদের সাথে থাকা আছে সত্ত্বেও না, তারপরে কথা আছে আম্বেদকর সারা ভারতের যে 85% লোক তাদের ঐক্যের প্রতীক, যার জন্য এরা সবাই আমাদের শিক্ষক। ওদের শিক্ষা নিয়ে আমরা ওদের চলছি। ধারা, ওদের ধারাটাকে ওদের এগিয়ে ধারা নিয়ে নিয়ে আমরা চলছি এবং ওদের থেকে যার যা ভালো সেইটাকে নিয়ে একটা বৃহত্তর ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন কি আপনারা করবেন? রাজনৈতিক আন্দোলনে আমরা তার পরিবেশ তৈরি করব। রাজনৈতিক আন্দোলন আমরা করছি না, কারণ রাজনৈতিক পার্টিতে গেলে, যে কোনো পার্টিতে গেলে তার ভোটের জন্য আমাদের ইউজ করবে। না না না, আমি বলছি এই 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 ডিমান্ডগুলো নিয়ে, সেটা বলা, সেটা এই বলে ডিমান্ডের উপরে কি আপনারা বাংলা ভাষার আন্দোলন যখন 21শে ফেব্রুয়ারিতে করে তারা শুধু বলছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, কিন্তু পরে যে সেটা বাংলা ভাষার রাষ্ট্র চাই হয়ে গেল, সেটা পরিস্থিতির ভিতরে ওদের আগ্রাসনের জন্য। এটা নির্ভর করে আমাদের শত্রুরাও কতটা পদক্ষেপ দেবে, কতটা করবে তার জন্যে। রাজনৈতিক আন্দোলনের আমরা কোনো রাজনৈতিক দল করব না, আমরা রাজনৈতিক দলগুলোই আমাদের দল। সেখানে আমাদের যে লোক আছে তাদের বলবো তোমরা মাতৃভাষার জন্য কথা বলো, বাংলা ভাষার জন্য কথা বলো। এইখানে আমরা এখানে এসে দাঁড়িয়ে আমি আমার কথাটা আজকে শেষ করি। দাদা খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর একটা কথা, আর একটা অনুরোধ করবো, আপনার একটা, আপনি তো কবিতাও লেখেন, একটা আপনার স্পর্শকাতর কবিতা যদি শুনান। স্পর্শকাতর না, পরে বলছি সেটা। আপনি অনেক সুন্দর এই যে আমার কবিতা লেখেন, আছে একটা স্পর্শকাতর কবিতা যদি আমার দর্শক, ছোট্ট একটা কবিতা আমি শোনাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলছি। আমরা যে বাংলা ভাষা আন্দোলন করছি তার সাথে আমরা আমাদের স্লোগানে লিখছি যে সামাজিক ন্যায় এবং মাতৃভাষা। কেন আমরা কার মাতৃভাষার আন্দোলন করছি? যে লোকের একটু বলে একটা ভাষা, কে সে? যে কোনো যারা একটু তথাকথিত উঁচু স্তরে আছে 4-5টা ভাষা, একদম নিম্নবর্ণ, যার জন্য দিল্লিতে যখন আমি ভাষা আন্দোলন করতে যাই তারা বলে আমরা হিন্দিতে গান করে যদি হেমন্ত বড় হয়, আমি হিন্দিতে সাহিত্য করবো। আমরা তার আমার সাথে আসবে না, আমি বাংলা ভাষার সাহিত্য চাই, আমি রবীন্দ্রনাথ চাই, আমি আর একজন হতে চাই না। সেই জায়গায় এটা বলি, আমাদের যেটা এই যে ওই যে আমি বলেছি না যে আমার নেই, মানে আমাদের মাতৃভূমি নেই। আমি একটা কবিতা লিখেছি, আমার কোনো জন্মভূমি নেই। এটা আমার এই একটা কবিতার বই আছে, কবিতার কথা বলে, সেটা বেশি হয়েছে। রান্নাঘরের আতুরের জাল সরিয়ে আমার মুখ দেখেছিলেন পিতামহ আমার। তিনি এখন শতাব্দীর ওপারে, মায়ের ওম থেকে বাবার বুকে হামাগুড়ি খেয়ে মাটির প্রলেপ এঁকে গায় কোনো এক অখ্যাত গায়, জন্ম আমার অবিভক্ত বাংলায়, তবু আমার কোনো জন্মভূমি নেই। নেই সে ভূমির পরে কোনো অধিকার, মালাও নামি দেশদ্রোহী বিধর্মী এবং চিরশত্রু তার। জননীর পরিচয়হীন কর্ণ আমি, কুন্তী নয় জননী আমার। আমি জননীহীন এক মানব সন্তান, এমনই এক দুর্ভাগ্যের শিকার আমি। আমি আজ এ বাংলায় ও বাংলায় এবং ভারতের আধারি পথের পাশে পাশে বারবার জন্ম হয় আমার। আমি স্বদেশহীন মাতৃভূমিহীন, অবৈধ অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, এদেশের বালুকণায় নেই আমার কোনো অধিকার। আমার জননী দেহ খণ্ড খণ্ড করে ভণ্ড সন্ন্যাসীর দল করে যজ্ঞ আয়োজন, সে সব সাধনায় অনন্ত আধার আজ সর্বাঙ্গে আবৃত আমার। সে সব সাধনার অনন্ত আধার আজ সর্বাঙ্গে আবৃত আমার। আমার কোনো ভূখণ্ড নেই, জন্মস্থান নেই, নেই কোনো স্বদেশের পরিচয় আর। দেশভাগের বলি আমি, মৃত জননীর সন্তান আমি, অনাদৃত আমার জীবন, জন্মভূমিহীন আমি, আমি এক অভিশপ্ত প্রজাতির কবন্ধ সন্তান। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমাকে এতখানি সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যদি সময় পাই আপনার আরও কিছু কথা আমি জানবো। দর্শকদেরও বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আমরা অনেক কথা জানতে পারলাম দাদার কাছ থেকে। আপনাদের ভালো লাগবে, ভালো থাকেন। আজকে 26শে জানুয়ারিতে এইরকম একটা ভিডিও করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আমার গুরু নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, আম্বেদকর, আমরা তাদের দ্বারা চালিত হচ্ছি, সেইভাবেই যেন আমরা আমার জীবন শেষ করতে পারি।
দর্শকদের সকলকে নমস্কার জানাচ্ছি। আর বাংলা জয় হোক, বাঙালির জয় হোক, বিশ্ব মানুষের শান্তি হোক, এই কামনা করছি। নমস্কার।